আবার স্বাগত। 21 বিজনেস সঙ্গে আছি আব্দুর রহমান রণ। পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটা কার্যকর প্ল্যাটফর্ম হিসাবে গড়ে তুলতে চায়। আমরা দেখেছি বিনিয়োগ বাজারে বা পুঁজিবাজারে, আমরা দেখেছি পুঁজিবাজারে কিভাবে কি হয়েছিল স্বৈরাচারের সময়, কিভাবে অসহায় মানুষ সহ্য করতে না পেরে, কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল, যা বোধহয় পৃথিবীর অন্য কোনো দেশে কোনোদিন ঘটেনি। মাননীয় স্পিকার, এই পুঁজিবাজারকে কিভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা যায়, এর ভিতরেই বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আমাদের যোগ্য ফাইন্যান্স মিনিস্টারের নেতৃত্বে আমরা কিছুদিনের মধ্যেই এর একটি ভেরি পজিটিভ রিফ্লেকশন আমরা দেখতে পাব। ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং সেক্টর নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে, উদ্বেগ সৃষ্টি হয়েছে। ব্যাংকিং, আমি আগেই বলেছি, আমাদের এই বাজেটের অন্যতম একটি ইম্পর্টেন্ট লক্ষ্য হলো অর্থনৈতিক খাতে শৃঙ্খলাকে যে কোনো মূল্যে ফিরিয়ে নিয়ে আসা, এবং ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার সব রকমের উদ্যোগ গ্রহণ করছে। তৈরি পোশাকের বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন ইইউতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম 4 মাসে ইইউ বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে প্রায় 19%, যা প্রতিযোগী অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ রপ্তানির হ্রাস। তৈরি পোশাক রপ্তানিকারকেরা বলছেন, মার্কিন পাল্টা শুল্ক, চীনের ব্যবসায়ীরা ইইউ এর বাজারে আগ্রাসী হয়ে ওঠা এবং ভারতের সঙ্গে ইউ এর মুক্ত বাণিজ্য চুক্তি এফটিও হয় চাপে পড়েছে বাংলাদেশ। ইউরোস্ট্যাটের হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের প্রথম 4 মাস অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল সময়ে চীন, বাংলাদেশ, তুরস্ক, ভারত, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশ থেকে 2,777 কোটি ইউরোর তৈরি পোশাক আমদানি করেছে ইউ এর ক্রেতা প্রতিষ্ঠান। এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় 10.42% কম। চলতি বছরের প্রথম 4 মাসে চীন 795 কোটি ইউরোর তৈরি পোশাক রপ্তানি করেছে। এই রপ্তানি গত বছরের প্রথম 4 মাসের তুলনায় 4.70% কম। অন্যদিকে এই বাজারে চলতি বছরের প্রথম 4 মাসে বাংলাদেশ 609 কোটি ইউরোর তৈরি পোশাক রপ্তানি করেছে। গত বছর একই সময়ে বাংলাদেশ রপ্তানি করেছিল 754 কোটি ইউরোর তৈরি পোশাক। এই হিসাব ইইউ বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে 19.33%। দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে কমেছে সর্বোচ্চ 3,266 টাকা। নতুন দাম অনুযায়ী ভ্যাট সহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে 2,25,290 টাকা। 21 ক্যারেটের 1 ভরি সোনার গহনার দাম 2,15,142 টাকা। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে 1,84,758 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার কিনতে গ্রাহকদের খরচ হবে 1,50,932 টাকা। এদিকে ভ্যাট সহ সোনার দাম সমন্বয় করা হলেও রূপার ক্ষেত্রে আগের নিয়মই বহাল রাখা হয়েছে। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 4,666 টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফরে কৌশলগত অংশীদারিত্বে নতুন করে সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়েছে। মালয়েশিয়া ও চীন সরকারের সঙ্গে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক ও সই হয়েছে। যদিও কূটনীতিকদের মতে সাধারণ মানুষের কাছে মালয়েশিয়ার শ্রমবাজার এবং চীনের বিনিয়োগ ইস্যু দৃশ্যমান হয়নি, তবে দুই দেশের সরকার প্রধানদের মধ্যে যে সম্পর্ক ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে তাতে ভবিষ্যতে ফল দৃশ্যমান হবে বলে আশা কূটনীতিকদের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরের গন্তব্য মালয়েশিয়া এবং চীন। একদিকে শ্রমবাজার, অন্যদিকে বিনিয়োগ, দুই মূল লক্ষ্য সামনে রেখে এই সফর ছিল সরকারের জন্য কিছুটা চ্যালেঞ্জের, কিছুটা পরীক্ষামূলক। তবে দুই দেশের সঙ্গে প্রতিরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল ইকোনমি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অবকাঠামো উন্নয়নে যৌথভাবে কাজ করার পথ সুগম হয়েছে। পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমানো ও রপ্তানি বাড়ানোর ক্ষেত্র তৈরি হয়েছে।
তবে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার দৃশ্যমান অগ্রগতি হয়নি এই সফরে। আবার চীনের $6 বিলিয়ন বিনিয়োগের আলাপও আসেনি সামনে। কূটনীতিকরা মনে করছেন এতে সাধারণ মানুষের সন্তুষ্টিতে ঘাটতি রয়ে গেল। আমি যেটুকু বুঝি যে এটা একটা কম্প্রিহেন্সিভ সামগ্রিকভাবে একটা ইয়ে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা ব্যাপারে প্রস্তাব দিয়েছে চীন। আমরা কতটুকু করতে পারবো সেটা কিন্তু আমাদের সক্ষমতার উপর নির্ভর করবে। আমাদের যদি সক্ষমতা খুব বেশি হয় তাহলে আমরা অনেক বেশি কিছু নিতে পারবো, সক্ষমতা যদি বেশি না হয় তাহলে আমরা বেশি নিতে পারবো না। সাধারণ মানুষকে সন্তুষ্ট করার জন্য স্পেসিফিক কোনো কিছু প্রাপ্তি হয়তো হবে না। তার একটা কারণ হলো মালয়েশিয়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের সবার আগ্রহ ছিল যে সেখানে শ্রম বাজার উন্মুক্ত হয় কিনা, তো সেইটা সরাসরি আসেনি। আর চীনের ক্ষেত্রে যদি বলেন $6 বিলিয়ন অর্থ সহায়তার জন্য প্রস্তাব করা হবে, যে এমওইউ গুলো স্বাক্ষরিত হয়েছে তার মধ্য থেকে কিন্তু আপনি সেই সংখ্যার হিসাবটা হয়তো ঠিকভাবে মিলাতে পারবেন না। সফর হিসেবে সফল হলেও বাংলাদেশ কতটা লাভবান হবে তা নির্ভর করছে কূটনৈতিক তৎপরতা, কর্মপদ্ধতি ও সক্ষমতার উপর। এই সফরের আমরা কতটুকু লাভ পাবো সেটা নির্ভর করবে আমাদের নিজস্ব কর্মপদ্ধতি, আমরা কতটুকু এফিশিয়েন্ট করতে পারি, কতটুকু কার্যকর করতে পারি। যদি কার্যকর করতে না পারি তাহলে ফল পাবো না, কার্যকর করতে পারলে অবশ্যই পাবো। সাধারণ মানুষের কাছে অনেক কিছু দৃশ্যমান না হলেও দু দেশের সরকার প্রধানদের মধ্যে যে কনফিডেন্স তৈরি হয়েছে তাতে ভবিষ্যতে আমরা আশা করতে পারি যে সম্পর্কের দৃশ্যমান রূপও আমরা দেখতে পাবো। চীনের সঙ্গে বাণিজ্যিক ঘাটতিকে সংকট হিসেবে না দেখে বরং সঠিক নীতি, বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে অর্থনৈতিক সুযোগেও রূপান্তরের পরামর্শ বিশ্লেষকদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারে খবরাখবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিক্কি সূচক 110 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 69,250 পয়েন্টে বেড়েছে। হংকং শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 373 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 23,045 পয়েন্টে বেড়েছে। সিঙ্গাপুরের এসটিআই সূচক 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,195 পয়েন্টে। চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,054 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 27 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্স সূচক 115 পয়েন্ট কমে অবস্থান করছে 76,985 পয়েন্টে বেড়েছে। থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক 25 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,567 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের স্বাস্থ্য সেবা খাত ও প্রস্তাবিত বাজেট নিয়ে আমরা কথা বলবো আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।